নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প বান্ধবী। এই গল্পটি এমন এক সম্পর্কের ইঙ্গিত দেয় যেখানে এক মধ্যবয়সী বিবাহিত পুরুষ ও তার থেকে অনেক ছোট এক তরুণীর মধ্যে অদ্ভুত এক বন্ধুত্ব গড়ে ওঠে। বাইরে থেকে যাকে খুবই সাধারণ দেখা যায়, ভেতরে সেখানে থাকে নীরব টান আর অজানা কিছু অনুভূতির ছায়া। সমাজের চোখে যা সহজে ধরা পড়ে না, সেই সীমার মধ্যেই তাদের এই সম্পর্ক এক শান্ত সহচর্যের রূপ নেয়। চলুন শুরু করি আজকের গল্প বান্ধবী। অফিস ছুটির পর বিভুপদ এসপ্ল্যানেটের ম্যাগাজিন স্টলটার সামনে এসে দাঁড়ালেন। আরও অনেকে এসে ভিড় করেছে। ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু সব রকম ম্যাগাজিনই এখানে পাওয়া যায়। নানা রুচির, নানা স্তরের পাঠকই এখানে আছে। বেশিরভাগ ক্রেতাই পত্রিকাগুলো নেড়ে ছেড়ে দেখছে। কেনবার উদ্দেশ্য তাদের বলে মনে হচ্ছে না। কেউ বা সিনেমা ম্যাগাজিনের পাতা উল্টে অভিনেত্রীদের ছবির দিকে অপলোকে তাকিয়ে রয়েছে। দোকানদার ধমক দিয়ে ওঠা না পর্যন্ত কাগজখানা লোকটি হাতছাড়া করবে না। কত রকম মানুষই আছে সংসারে, কেউ কেউ চক্ষু লজ্জার একেবারেই ধার ধারে না। যারা পাশে দাঁড়িয়ে দেখে তাদের কিন্তু লজ্জা করে। মাঝে মাঝে এইসব স্টলের কাছে এসে অনেক লোক চরিত্র চেনা যায়। একটু নিষ্প্রিয়ভাবে মানুষের চালচলন, ধরন ধারণ দেখতে মন্দ লাগে না। সময়টা বেশ কাটে। তাছাড়া বিনা পরিশ্রমে কিছু অভিজ্ঞতাও বাড়ে। কিন্তু অভিজ্ঞতা বৃদ্ধিতে এই মুহূর্তে বিভুপদর বিশেষ আগ্রহ ছিল না। তিনি বারবার পিছন ফিরে তাকাচ্ছিলেন। যার 5টা 10 কি 15 মিনিটে আসবার কথা, সে যদি 5:30 বাজিয়ে দেয়, মানুষ কি স্বস্তিতে থাকতে পারে? বিভুপদও স্বস্তি পাচ্ছিলেন না। শিলা এত দেরি করছে কেন? এত দেরি তো সে কখনো করে না। কোনো কোনো দিন নির্দিষ্ট সময়ের 5-7 মিনিট আগেই এসে বরং সে দাঁড়িয়ে থাকে। বিভুপদই লেট করে ফেলেন। কিন্তু আজ একেবারে উল্টো কাণ্ডটি ঘটল। বিভুপদই আগে এলেন, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনিট আর সেকেন্ড গুনতে লাগলেন। কিন্তু যে সবচেয়ে আগে আসে সে পড়ল পিছিয়ে। বিভুপদ আরেকবার ঘড়ি দেখলেন, 5:40। না, আজ আর মনে হয় শিলা এলো না। অথচ এই অ্যাপয়েন্টমেন্ট 2 দিন আগে থেকেই শিলা করে রেখেছে তার সঙ্গে। 5:15 শিলা এসে তার সঙ্গে এসপ্ল্যানেটে দেখা করবে। এখান থেকে তারা রাস্তা পার হয়ে পূর্ব দিকের কোনো একটি রেস্টুরেন্টে ঢুকবেন। পর্দা ঢাকা কেবিনে গিয়ে বসবেন। সেখানে বসে বসে কিছু খাবেন। চায়ের সঙ্গে চপ কি কাটলেট, শিলা যেটা পছন্দ করে। কোনো কোনো দিন মেয়েটির মুখ দেখে বিভুপদর মনে হয় অফিসের খাটুনির পর ওর বড় বেশি খিদে পেয়েছে। তেমন দিনে কাটলেটের বদলে কারি আর রুটির অর্ডার দেন। নিজেই কিন্তু মিতাহারি মাংস টাংস বড় একটা খান না। খেতে ভালোও লাগে না, তেমন সহ্য হয় না। কিন্তু যে খায়, যে খেতে ভালোবাসে, তাকে খাওয়ান বিভুপদ। ভোজন পর্বের পর দুজনে মিলে একটু গঙ্গার ধারে যাওয়া কি ইডেন গার্ডেনে বসে গল্প। আধুনিক লেকের চেয়ে পুরনো ইডেন গার্ডেনই বিভুপদবাবুর পছন্দ। এই উদ্যানের সঙ্গে তার যৌবন স্মৃতি বিজড়িত। ছাত্রজীবনে সহপাঠী বন্ধুদের নিয়ে বহুদিন এসেছেন এখানে। ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছেন, তর্ক বিতর্ক করেছেন। আজ সেই বন্ধুরা অদৃশ্য। তাদের কেউ কেউ সশরীরে এই শহরে অবশ্য আছে, কিন্তু বিভুপদের সঙ্গে তেমন কোনো যোগাযোগ আর নেই। বয়সের এই বোধহয় নিয়ম। 50 এখনো পার হননি বিভুপদ, কিন্তু সংসার এরই মধ্যে তার জন্য অরণ্য রচনা করে রেখেছে। বয়স হয়ে গেলে বনে যাওয়ার জন্য মানুষকে ডুয়ার্স কি মধ্যপ্রদেশের জঙ্গলে ঢুকতে হয় না। তার আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরাই গাছ হয়, পাহাড় হয়, পর্বত হয়। সেই বনের মধ্যে কেউ যদি তপবন কি উপবন রচনা করে নিতে পারল তো ভালো, না পারলে বনের সাপ বাঘের সঙ্গে যুদ্ধ করেই তাকে বাকি জীবন কাটিয়ে দিতে হয়। সেসব যুদ্ধ বিভুপদেরও আছে। অফিসে ক্লিক আছে। আঘাত যদি নাও দিতে চাও, অন্যের অস্ত্রাঘাত থেকে আত্মরক্ষা তো করতেই হবে। সংসারে অভাব অনটন আছে। স্ত্রী আর ছেলে মেয়েদের ভরণ পোষণ,
লেখাপড়া শেখাবার ব্যয়কে উপার্জনের সীমার মধ্যে ধরে রাখার প্রাণবন্তকর চেষ্টা প্রতিদিন চালিয়ে যেতে হয়। মাঝে মাঝে সংসারের রথ অচল হয়ে পড়বারও যে আশঙ্কা দেখা দেয় না তা নয়, তবু এরই মধ্যে একটু উপবন, একটু কুঞ্জকানন বিভুপদ নিজের জন্য রচনা করে নিয়েছেন। সেই চিরবসন্তের পুষ্পিত কাননভূমির নাম শিলা দত্তগুপ্ত। এই পুষ্পিত কাননভূমিও আসলে বিভুপদর নিজেরই স্বাদ, আহ্লাদ, স্বপ্ন আর বাসনা দিয়ে গড়া। নইলে শিলা দেখতেও সুন্দরী নয়, যৌবনে অপরিমিত স্বাস্থ্যও নেই। লম্বাটে গড়নের মুখের গঠনটি অবশ্য মিষ্টি, কালো বড় বড় দুটি চোখের দিকে তাকালেও বিভুপদর মনে তার স্বপ্নসায়রের আভাস আনে। কিন্তু এক হারা লম্বাটে ছিপছিপে গড়নের মধ্যে যৌবনের অমিত বিভা শিলার কোথায়? মেয়েটি যেমন দরিদ্র পরিবারের, ওর দেহধারও তেমনি রূপ রিক্ত। অন্তত আরেকটু রূপ শিলার থাকতে পারত, দেখতে আরেকটু সুস্থি হলেও বিভুপদ চোখ জুড়াত। কিন্তু নেই যখন তা নিয়ে আক্ষেপ করে লাভ কি? মেয়েই হোক পুরুষই হোক, রূপের ওপর কারোরই যে হাত নেই। এখানে সবই যে প্রকৃতির অধীন, তার মুখাপেক্ষী, একথা স্বীকার না করে উপায় নেই। প্রকৃতি নিজের খেয়ালে কারো দেহে লাবণ্য পুঞ্জিত করে, কাউকে বা শুধু মুষ্টি ভিক্ষা দেয়, কাউকে বা সেটুকুও দেয় না। অবশ্য একে কেউ আর আজকাল নৈসর্গিক খেয়ালখুশির ব্যাপার বলে মনে করেন না। একটি মেয়ে যে কেন অসুন্দরী জীববিদ্যায় তার নিশ্চয়ই যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে, কিন্তু সেই ব্যাখ্যা মুখস্থ করে লাভ কি বিভুপদ? সেই ব্যাখ্যার জোরে অসুন্দরী একটি মেয়েকে তো আর সুন্দরী করে তুলতে পারেন না তিনি, বরং তাকে নিয়ে সন্ধ্যার আবছা অন্ধকারে ইডেন গার্ডেনের একখানি বেঞ্চে পাশাপাশি নিঃশব্দে বসে থেকে, কি গঙ্গার ধারে চাতালের ওপর পা ঝুলিয়ে আকাশের তারা, নদীর স্রোত, আরও দূরে দূরে অসংখ্য আলোর মালার দিকে তাকিয়ে একটি তরুণীর হাত নিজের হাতের মধ্যে নিয়ে মৃত্যুর সীমানা পার হয়ে এক সীমাহীন রূপলোকে উত্তীর্ণ হতে পারে। আজও ওই রকমই এক প্রত্যাশা ছিল বিভুপদর। শিলার সঙ্গে চা পান শেষ করে একটু বেড়াতে বেরোবেন। ট্যাক্সি পাওয়া যায় তো ট্যাক্সি ডাকবেন, না হলে ফিটন কি রিক্সাই সই। শিলা আবার ফিটনে উঠতে ভয় পায়। কার কাছে কী সব গল্প শুনেছে, সেই থেকে ফিটন গাড়ি সম্বন্ধে ওর বিভীষিকা বদ্ধমূল হয়ে গেছে। ওসব গাড়িতে উঠলে নাকি বিপদে পড়বার আশঙ্কা থাকে। কোচম্যানেরা কোথায় নিয়ে যাবে, বেকায়দায় ফেলে কত টাকা আদায় করে নেবে, ডাকাতি করবে না, এমন কথা কে জোর করে বলতে পারে? তবুও কদাচিৎ শিলাকে ফিটনেও তুলেছেন বিভুপদ। তার নিজের কোনো অসুবিধা হয়নি। এক গোযান ছাড়া তার যে কোনো যানবাহনই ভালো লাগে। সঙ্গে যদি কেউ থাকে, তিনি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, সে খেয়ালই তার থাকে না। সঙ্গিনীদের মধ্যে তিনি একেবারে হারিয়ে যান, আর কিছুক্ষণের জন্য হারিয়ে যাবেন বলেই তিনি কোনো একজনকে খোঁজেন। নারী উপলক্ষ মাত্র, রূপটা যাই হোক না কেন, শুধু নামটুকু থাকলেই চলে। বিভুপদ ভেবেছিলেন আজ বেশি জোর জবরদস্তি করবেন না। বিকেল 5টার পরে ট্যাক্সি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। শিলা যদি ফিটনে উঠতে না চায়, নাই বা উঠবে। ওর যদি রিক্সায় উঠতে লজ্জা হয়, পরিচিত কোনো লোকের সামনে ধরা পড়ে যাবার ভয় থাকে, বিভুপদ ডাকবেন না কোনো রিক্সাওয়ালাকে। শিলাকে সঙ্গে করে হেঁটেই যাবেন গঙ্গার ধারে, পাশাপাশি বসবেন বাঁধা ঘাটে, সিঁড়িতে পা ঝুলিয়ে। আকাশ দেখবেন, জল দেখবেন, জলে ভাসমান জাহাজ দেখে দূর দেশে যাওয়ার স্বপ্ন দেখবেন। দেখতে দেখতে 1.5-2 ঘন্টা কী করে যে কেটে যাবে টেরও পাবেন না। তারপর ফেরার পথে ভাগ্যক্রমে যদি একটা ট্যাক্সি পাওয়া যায়, ট্যাক্সিতেই ফিরবেন। তা যদি না মেলে রিক্সা, রিক্সার অভাব হলে পদরথ তো আছেই। এসপ্ল্যানেটে এসে শিলাকে শ্যামবাজারের বাসে তুলে দিয়ে নিজে কালীঘাটের ট্রামে উঠে বসবেন। রোজ নয়, তরুণী বান্ধবীকে নিয়ে মাসে 2-3 দিন, বড় জোর 3-4 এই বাধা ধরা ভোজন ও ভ্রমণ পর্ব চলে বিভুপদ। কিছু অর্থ ব্যয় অবশ্য হয়, অন্যদিকে মিতবয়ী হয়ে সেটা পুষিয়ে নেন। এই গোপন বিহার আর সম্পর্কটুকুর মধ্যে যে ভয়, আশঙ্কা, প্রীতি ও অনুরাগের মিশ্রিত রস সঞ্চিত থাকে, তার স্বাদ যেন বিভুপদর কাছে পূরণ হতে চায় না। বরং একটি তরুণী মেয়ের ঘন সান্নিধ্যে যে উত্তাপটুকু তিনি পান, তা সারা সপ্তাহ ধরে রসদের কাজ করে। অফিসের
সমবয়সী সহকর্মীরা ব্যাপারটা একটু একটু জানে, তার এই দুর্বলতা নিয়ে ঠাট্টা তামাশাও কম চলে না। কেউ বলেন, কি হে মজুমদার, সান্ধ্যভ্রমণ কেমন চলছে? তুমি কি করে ম্যানেজ করো হে? মিসেস মজুমদার কিছু টের পান না? কুরুক্ষেত্র বাঁধান না? বিভুপদ কোনো সুস্পষ্ট জবাব দেন না, হেসে বলেন, কি যে যাতা বলো তোমরা। অ্যাকাউন্টেন্টসের শেহান বেশ বলেন, এই হলো আসল কায়কল্প। দেখেছ তো, 50 পার করে দিয়েও মজুমদারের একগাছি চুল পাকল না। এখনও কীরকম শক্ত মজবুত আর ডাঁটও রেখেছে দেহকে। সবই সান্ধ্যভ্রমণের ফল, ওই সখী সঙ্গের গুণ। বিভুপদ স্বীকারও করেন না, অস্বীকারও করেন না, লজ্জিত ভঙ্গিতে মৃদু প্রতিবাদের সুরে শুধু বলেন, কি যে বলো। বিভুপদ জানেন শিলার সঙ্গ তাকে উত্তাপ দেয়, আনন্দ দেয়। ভারী মিষ্টি সুরেলা গলা শিলার। এমন গলা পেয়েও শিলা গান শিখল না বলে বিভুপদ আক্ষেপ করেন। মধুর অভাবে গুড়, গানের অভাবে কবিতা পড়ে শোনাবার জন্য পীড়াপিড়ি করতে থাকেন। শিলা কদাচিৎ তার অনুরোধ রাখে। শিলা বলে, কবিতা আমার একেবারেই মুখস্থ থাকে না, ওসব আসে না আমার। তবু মিষ্টি সুরটুকু বিভুপদর কানে ভেসে আসে। ওই গলার বাজার দর নিয়ে আলোচনা করলেও তা কবিতার মতোই শোনায়। মেয়েটি অনেক দিক থেকে রিক্ত, শুধু এই অপূর্ব স্বর সম্পদটুকু আছে। স্টলের সামনে থেকে সরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও খানিকক্ষণ কাটালেন বিভুপদ। 6:10 যখন হলো, আর কোনো আশা রইল না। আজ আর আসবে না শিলা, কিন্তু নাই যদি আসবে একটা ফোন করে দিলেই তো পারত। ফোনটা তো ওর প্রায় হাতের কাছেই থাকে। শিলার কি খেয়াল নেই একজন তার জন্য অপেক্ষা করছে? ঘণ্টাখানিক দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর পথের দিকে চেয়ে থাকা যে কি শক্ত, সে ধারণা শিলার নিশ্চয়ই নেই। খানিকটা হেঁটে এসে কার্জন পার্কের একখানে বসে পড়লেন বিভুপদ। আরেকজন শরিক ছিল, সে প্রায় সঙ্গে সঙ্গে সত্তা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। পুরো একখানা বেঞ্চ নিজের দখলে পেয়ে বিভুপদ খুশি হলেন। আরও একটু বসবেন বিভুপদ, আর কিছুর জন্যে নয়, এখন শুধু ট্রামবাসের ভিড় কমবার অপেক্ষা। ভিড় একটু পাতলা হলে ট্রামে অনায়াসে উঠতে পারবেন বিভুপদ, বসবারও একটু জায়গা পাবেন। আজকের মতো এইটুকুই লাভ, আর বাকি সময়টা একেবারে লোকসান। একটি মেয়ের পথ চেয়েছে এমন করে সময় নষ্ট করার বয়স কি আর বিভুপদর আছে? সময়টা অন্য কাজে লাগাতে পারতেন তিনি। এর চেয়ে আদর্শ গৃহস্থের মতো ফেরার পথে সন্ধ্যাবাজার থেকে অতিরিক্ত একটি ইলিশ মাছ কিনে নিয়ে গেলে স্ত্রী আর পুত্রকন্যা সবাই খুশি হতো। স্বজন পরিজনদের সঙ্গে চা খেয়ে গল্প করে একটি সন্ধ্যা এভাবেই কেটে যেত। এই নৈরাশ্য, গ্লানি আর অপমানের হাত থেকে বেঁচে যেতেন বিভুপদ। সত্যি কিসের মোহে যে বিভুপদ আটকে আছেন? অতি সাধারণ একটি মেয়েকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে রেখেছেন, তিনি নিজেও জানেন না। বছর 3 ধরে শিলার সঙ্গে তার পরিচয়। এই দীর্ঘ সময়ের মধ্যে একসঙ্গে ঘুরে বেড়ানো, চা খাওয়া, গল্প করা, কদাচিৎ 2-1টা সিনেমা দেখা ছাড়া তাদের সম্পর্কে কি বেশি দূর এগিয়েছে? শিলা এগোতে দেয়নি। ওর ইচ্ছার বিরুদ্ধে একা এগোবার সাহস বিভুপদর নেই। শুধু যে সাহসের অভাব তাও ঠিক নয়, রুচিতেও বেঁধেছে। ভেবেছেন জোর জবরদস্তি করে কি হবে? শুধু যদি দেহের ক্ষুধাই হতো তাহলে তো মেটাবার অন্য পথ ছিল। কিন্তু বিভুপদ তো সেই নগ্ন ক্ষুধা নিবৃত্তে চান না। তার চেয়ে বরং একটি সুদৃশ্য রঙিন মোড়কে নিজের লুব্ধতাকে মুড়ে রাখতে চান। নিজের অর্ধেক বয়সী একটি মেয়ের কাছে সম্মান হারাতে তিনি পারেন না, বরং অতৃপ্তের জ্বালা সহ্য করা ভালো। কিন্তু একটি আধুনিক তরুণীর কাছে মর্যাদা খোয়ানো কোনো কাজের কথা নয়। শিলা অনেকদিন বলেছে, সত্যি আপনার মতো এমন বন্ধু আমি আর কাউকে পাইনি, এমন হিতৈষী আমার আর কেউ নেই। এইটুকু স্তুতিতেই খুশি থাকতে হয়েছে বিভুপদকে। শিলা বলেছে, বিশ্বাস করুন, আপনার কাছে যেমন নির্ভয়ে আসতে পারি এমন আর কারো কাছে পারিনি। আর কারোর সঙ্গে আমি বেড়াতেও বেরোইনি, কারোর সঙ্গে এমন ঘন্টার পর ঘন্টা ধরে গল্পও করিনি। মানে শিলা বলতে চায় বিভুপদকে সে যা দিয়েছে তার কোনো পুরুষকে দেয়নি।
কিন্তু তার দান যে নিতান্তই যৎসামান্য, এটুকু পেয়ে কোনো পুরুষ কি গৌরব করতে পারে? তা জিজ্ঞাসা তৃপ্ত হয়। বিভুপদ মাঝে মাঝে জিজ্ঞাসা করেছেন, আর কোনো যুবক বন্ধু কি তোমার নেই, যাকে তুমি সত্যি সত্যি ভালোবেসেছ? শুধু বন্ধুত্ব নয়, তার চেয়েও বেশি কিছু দিয়েছ? আমাকে অসংকোচে বলতে পারো, আমি মোটেই হিংসা করব না। কিন্তু শিলা কিছুতেই স্বীকার করেনি যে দ্বিতীয় পুরুষ তার জীবনে এসেছে। তেমন আগ্রহ তার নেই। কম বয়সী পুরুষদের সম্বন্ধে তার উৎসুক কম। তারা বাচাল, চঞ্চল স্বভাব, জীবন সম্বন্ধে যাদের কোনো অভিজ্ঞতাই নেই, তাদের সঙ্গে কথা বলে কোনো আনন্দ পায় না শিলা। ওদের কাউকে স্বামী হিসাবে কল্পনা করাও তার পক্ষে অসম্ভব। বিভুপদ বলেছেন, কিন্তু এও তো স্বাভাবিক নয়। শিলা জবাব দিয়েছে, তাহলে ধরে নিন আমি অস্বাভাবিক। বিভুপদ মেয়েটির এই নিরাসক্তির কারণ সন্ধানের চেষ্টাও করেছেন। নিম্ন মধ্যবিত্ত পরিবার, 16-17 বছর বয়সে বাপ হারিয়েছে। বিধবা মা আর 3টি নাবালক ভাই বোনের ভরণ পোষণের দায় পড়েছে ঘাড়ে। পোস্ট অফিসে কেরানিগিরি করে, মাইনা যা পায় তাতে সংসারের সব খরচ কুলোয় না। টিউশনি করে ঘাটতি পূরণ করতে হয়। শিলা সবই বলেছে বিভুপদকে। এই দারিদ্র্য দুর্বহ দায়িত্ব আর আশঙ্কা উদ্বেগে কি তিলে তিলে শিলার মনকে আবেগহীন করে ফেলেছে, যৌবনে যোগিনী করে তুলেছে শিলাকে। বিভুপদ মনে সহানুভূতি সঞ্চারিত হয়, কিন্তু মাঝে মাঝে শিলা বড় অযৌক্তিক কাজ করে বসে, যেমন আজ করল। এমন করে কথার খেলাপ করা কি তার উচিত হয়েছে? সে যদি নাই আসবে, ফোন করে কি সে কথা বলতে পারত না? ফোন করে এত কথা বলে, ওই কথাটুকু বলতে পারত না? আগে জানলে বিভুপদ কি এখানে আসতেন? এতক্ষণ সময় নষ্ট করতেন? মাঝে মাঝে বড় অবুঝ কাণ্ডজ্ঞানীনের মতো কাজ করে বসে শিলা। পরদিন অফিসে এসে অ্যাটেন্ডেন্স খাতায় সই করে। প্রথমে শিলাকে ফোন করলেন বিভুপদ। অভিমান করলেন, অভিযোগ করলেন, মৃদু তিরস্কারও করলেন একটু। শিলা বলল, কাল সে অফিসেই আসেনি, সারাদিন বাড়িতে বন্দি ছিল। কারণ সব পরে শুনতে পাবে বিভুপদ। আচ্ছা ফ্যাসাদে পড়েছে শিলা, সব সাক্ষাতে বলবে। ছুটির পরে তিনি যেন এসপ্ল্যানেটে আসেন। রেস্টুরেন্টের সামনে তার জন্য অপেক্ষা করেন। আজ আর বেশিক্ষণ দেরি করতে হলো না বিভুপদকে। মিনিট 5 মধ্যে শিলা এসে পড়ল। বিভুপদ ওকে নিয়ে যথারীতি পর্দা ঢাকা কেবিনে ঢুকলেন। তারপর সস্নেহে শানুরাগকে জিজ্ঞাসা করলেন, কি খাবে বলো? শিলা বলল, শুধু চা, আর কিছু খেতে ইচ্ছে করছে না। বিশ্বাস করুন, খিদে একেবারেই নেই। বিভুপদ হেসে বললেন, তুমি তো সব রকমের খিদা তেষ্টা জয় করে ফেলেছ। আমার কিন্তু খিদে আছে। বেশ তো, আপনি খান না। বিভুপদ দুজনের জন্য ফাউল কাটলেটের অর্ডার দিলেন। তারপর বললেন, কাল কি হয়েছিল বলো তো? কতক্ষণ দাঁড়িয়ে রইলুম, তুমি এলে না, একটা খবর দিলে তো পারতে। শিলা বলল, বললাম না আপনাকে, কাল আমি অফিসেই আসতে পারিনি। কলোনির মধ্যে কাছাকাছি কোনো ফোন নেই যে আপনাকে ফোনে খবর দেব। তাছাড়া কাল সারাদিন মা আমার চারদিকে কড়া পাহারা বসিয়ে রেখেছিলেন। বেরোবার আর কোনো উপায় ছিল না। বিভুপদ বললেন, কত শাসন অনুশাসন মেনে চলবার মতো লক্ষ্মী মেয়ে তো এতদিন তুমি ছিলে না। হঠাৎ এমন মায়ের আঁচলে বাঁধা খুকুমনি হয়ে উঠলে কি করে? শিলা একটু চুপ করে রইল। তার মুখ দেখে মনে হলো সে হাসি চেপে রেখেছে। রাগ করলে কি বিভুপদকে কি মানায় না? তার ক্রোধ একটি তরুণীর মনে শুধু কি হাসির খোরাক জাগায়? একটু বাদে শিলা ফিরে তার দিকে তাকালো। ব্যাপারটা যদি শোনেন তাহলে বুঝবেন সত্যিই আমার পক্ষে কাল বেরোনো কি অসম্ভব ছিল। বিভুপদ বলল, কেন, কি হয়েছিল কাল? শিলা বলল, কাল আবার সেই উৎপাত। দেখতে এসেছিল আমাকে। যে সে দেখা নয়, একেবারে পাকা দেখা। এই নিয়ে মার সঙ্গে আর ছোট ভাইয়ের সঙ্গে প্রায় সারাদিন ঝগড়া। আমি বিয়ে করব না বলে দিয়েছি, তবু এসব উৎপাত কেন? কিন্তু কে শোনে আমার কথা? মা একেবারে চেঁচিয়ে মেচিয়ে সারা কলোনি মাথায় করে তোলেন। সে এক কেলেঙ্কারি। শেষে আমি বললাম, করো তোমাদের যা খুশি। বিভুপদ হঠাৎ চুপ করে গেলেন।
শিলার না আসবার মূলে যে অমন একটা কিছু থাকতে পারে তা তিনি ভাবতে পারেননি। অথচ কত স্বাভাবিক ঘটনা। বিভুপদ ভাবলেন, একজন এসে দেখে যাবে, আরেকজনের ভাগ্যে দেখা হবে না। সংসারে এই নিয়ম। একটু বাদে বললেন, পাকা দেখার আগে কাঁচা দেখাও নিশ্চয়ই দু একবার হয়ে গেছে। কই, সে খবর তো আমাকে দাওনি। শিলা বলল, দেওয়ার মতো যদি হতো তাহলে নিশ্চয়ই দিতাম। ভেবেছিলাম আগে সম্বন্ধগুলোর মতো এটাও কাছিয়ে দিতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠলাম না। বিভুপদ বলল, ভালোই করেছ। ছেলেটি কেমন কেমন দেখতে? শিলা বলল, কেমন আবার হবে, যেমন দেবী তেমনি দেওয়া। আমার মতোই ঘষে ঘষে সেকেন্ডে সেকেন্ডে কি থার্ড চান্সে বিএ পাশ করেছে। অফিসের কনিষ্ঠ কেরানি, মায়না আমার চেয়ে 5-10 টাকা কম ছাড়া বেশি পান না। তবে তার ঝামেলা কম, শুধু একটিমাত্র বোন কলেজে পড়ে। একসময় আমার ছাত্রী ছিল, গুরুদক্ষিণাটা এমনি করে দিল। আসলে ওই রেবাই হচ্ছে ঘটকি। বিভুপদ বললেন, তাই বলো, আগে থেকেই চেনা জানা ছিল তাহলে? শিলা বলল, আপনি যা ভাবছেন তা নয়, নিতান্তই মুখ চেনা। একটু হাসলেন বিভুপদ। সত্যি বলছ? শিলা বলল, আপনাকে তো কতবার বলেছি, ওসব রোমান্সের ধাত আমার মোটেই নেই। আমি একেবারে কাঠখোট্টা গদ্য। বিভুপদ বললেন, তবু তো কাঠগোলাপ ফুটল। একটু চুপ করে থেকে শিলা বলল, আপনারা ফোটান তাই ফোটে। ওর গলা এমনিতেই নরম আর মিষ্টি, কৃতজ্ঞতায় আজ আরও যেন কোমল হলো। শিলা বলতে লাগলো, ভেবে দেখুন কত সামান্য উপলক্ষে আলাপ হয়েছিল আমাদের। পোস্ট অফিসে স্ট্যাম্প বিক্রি করতাম, হিসাব মেলাতে পারতাম না সব দিন, ঘাটতি পয়সা গাঁট থেকে গুনতে হতো। আপনি ভুলে একদিন 1 টাকা বেশি দিয়ে ফেললেন, পরদিন যখন এলেন আমি আপনাকে ডেকে ফেরত দিলাম। সেই থেকে আলাপ, সেই আলাপকে আপনি বন্ধুত্বে পৌঁছে দিলেন। নইলে আমার কি অত সাহস ছিল? বিভুপদ চুপ করে বসে রইলেন। এমন ভঙ্গিতে শিলা তো এর আগে কখনো কথা বলেনি। এতদিন ওর গলার স্বরই শুধু মিষ্টি ছিল, বক্তব্যের মধ্যে তেমন কোনো মাধুর্য ছিল না। বিশ্ব সংসারের বিরুদ্ধে ওর যত অভিযোগ, বিভুপদকে দেখে সব যেন উদর্গ হয়ে উঠত। তবু এই 3 বছরের কয়েকটি বর্ষা, বসন্তের স্মৃতি, কয়েকটি সোনালি বিকেল আর রূপালী সন্ধ্যা বিভুপদর মনে পড়তে লাগলো। কিন্তু সেসব কথা না তুলে তিনি আজ হঠাৎ একটি স্থূল হিসাবের কথা তুলে বসলেন। তোমার মায়ের সংসার চলবে কি করে? শুনেছি ভাই এখনো পড়ছে, বোনেরা স্কুলে। শিলা বলল, আমারও সেই জন্যই আপত্তি ছিল। বলেছিলাম যা কারো 2-3টে বছর, কিন্তু যেমন আমার মা তেমনি ভাই, তেমনি ওপক্ষ সব একেবারে নাছোড়বান্দা। তবে আমিও চুক্তি করে নিয়েছি, বিয়ে করি আর যাই করি, যতদিন আমার ভাই রোজগার করতে না শেখে ততদিন আমার মাইনের টাকা সব ওরা পাবে। বিভুপদ বললেন, এ ব্যবস্থা অবশ্য ভালো, কিন্তু টিকবে কি? শিলা বলল, নিশ্চয়ই টিকবে। এক চুক্তি ভাঙলে আরেকটা চুক্তি কি আস্ত থাকবে ভেবেছেন? বয়সে পর্দা সরিয়ে খাবার দিয়ে গেল। শিলা সাগ্রহে প্লেটখানি টেনে নিল। বিভুপদ মনে মনে হাসলেন। মুখে যাই বলুক, শিলা নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। বিভুপদ পরম অনিচ্ছায় এক টুকরো কাটলেট কেটে কাটায় বেঁধলেন। মুখে তুলবার আগে বললেন, তাহলে এই শেষ? আর আমাদের দেখা সাক্ষাৎ হবে না? শিলা বলল, ও মা, দেখা সাক্ষাৎ হবে না কেন? বিভুপদ বললেন, তুমি এবার বিয়ে থা করবে, ঘর সংসার হবে। শিলা বিভুপদর দিকে তাকালো, তারপর কাটলেটের টুকরো মুখে তুলবার আগে একটু হেসে বলল, তাতে কি হয়েছে? আপনার ঘর সংসারে যদি এসব না আটকায়, আমারই বা আটকাবে কেন? বিভুপদ চোখ তুলে তাকালেন। না, ব্যঙ্গ নয়, সহজ স্নিগ্ধ কৌতুকে শিলার মুখখানি আজ সত্যিই ভারী সুন্দর দেখাচ্ছে। শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প বান্ধবী। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ। আবার আসবো একটা নতুন গল্পের সঙ্গে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।